আর কতদিন এভাবে কৃষি কাজ করবি? একটা চাকরি খোঁজ। চেষ্টা তো করছি, আর কৃষিকাজ খারাপ নাকি? খারাপ কেন হবে? এতদূর লেখাপড়া করে কৃষি কাজ করছিস, সেই মানুষে কত কি বলছে। মানুষের কথায় কেন কান দাও? আমি আশেপাশে চাকরি খুঁজছি। বাইরে চাকরি করলে কি হবে? তোমাদের ছেড়ে আবার বাইরে যেতে ইচ্ছে করছে না। আমাদের নিয়ে চিন্তা না করলেও চলবে। তুই মানুষের মতো মানুষ হ, এটাই আমরা চাই। তোমাকে আর আশাকে ছাড়া আবার বাইরে যেতে ইচ্ছে করছে না। আর বাইরে চলে গেলে তোমাদের চলবে কিভাবে? কেন, তুই কি আমাদের টাকা দিবি না নাকি? এটা আবার কেমন প্রশ্ন? আমি তোমাদের টাকা দিব না তো কাকে দিব? তুই যেই টাকা দিবি ওতেই আমার আর আশার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চাকরির খবর নিচ্ছি। দেখ, আল্লাহ করে যেন পেয়ে যাস। মা আমার রুম থেকে চলে গেল। চলেন পরিচিত হয়ে নেই। আমি আকাশ, পড়ালেখা শেষ করতে পারিনি। অনার্স থার্ড ইয়ার পছন্দ হয়েছে। পড়াশোনা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ আব্বা মারা যাওয়া, পড়ালেখা ওখানে শেষ করে পরিবারের হাল ধরতে হয়। পড়ালেখা করেছি ঢাকায়। তা যাই হোক, এখন একটা চাকরি খুঁজতে হবে। রাতে শুয়ে শুয়ে ফোনে চাকরির বিজ্ঞাপনগুলো দেখেছি। একটা জব দেখলাম, তাও আবার পিএ পোস্টের। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ঘোরাঘুরি করে দেখলাম কোম্পানিটা ভালোই লাগলো, তাই পরের দিন অ্যাপ্লাই করলাম। দুদিন পর ওই কোম্পানি থেকে মেইল এলো এবং আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকলো। মা, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ করে যেন এই চাকরিটা পেয়ে যাস। মা, পরের দিন বিকালে আশা মায়ের খেয়াল রাখবি। তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে যাও। আর আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসবে। তোকে এগুলো বলতে হবে না মা, আমি গেলাম। সাবধানে যা। দোয়া করো যেন চাকরিটা হয়ে যায়। আমার দোয়া তোদের সাথে সব সময় আছে। মা আর আশার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়লাম। আধা ঘন্টা পর বাস স্ট্যান্ডে চলে তারপর ঢাকার একটা টিকিট নিলাম। 10 মিনিট পর বাস এলো, তাই উঠে পড়লাম। পরের দিন সকালে ঢাকা চলে এলাম। এসে একটা রেস্টুরেন্টে গিয়ে ফ্রেশ হয়ে হালকা খেলাম। তারপর কাগজগুলো ঠিক আছে নাকি দেখে নিলাম। কিছুক্ষণ পর অফিসের দিকে রওনা হলাম এবং আধা ঘন্টা পর অফিসে চলে এলাম। ইন্টারভিউ দিতে অনেকজন এসেছে, আল্লাহই জানেন চাকরিটা হবে কিনা। কিছুক্ষণ পর আমার ডাক পড়ল, তাই গেলাম। আমি ভিতরে গিয়ে একটা বড়সড় ধাক্কা খেলাম। ও এখানে কিভাবে? তার মানে এটা ওদের অফিস, ও এখানে জব করছে। ও যদি বসকে ভুলভাল কিছু বলে তাহলে তো চাকরিটা হবে না। তাও দেখি কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসেন। জি। আমি ভিতরে যেতেই ইরা বলল, এনাকে কনফার্ম করে নেন। কিছু দেখবেন না? বস আপনি না আমি? জি ম্যাম, করছি। এর মতলবটা কি বুঝতে পারছি না। তার মানে ইরাই অফিসের বস? আপনার চাকরি কনফার্ম, 1 তারিখ থেকে আপনার জয়েন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাম। আজ তাহলে আসি। পেপারগুলো সাইন না করে চলে যাচ্ছেন যে? সরি ম্যাম, আমাকে কিছু পেপার দিল, আমি সাইন করে দিলাম। সাইন করে দেওয়ার পর মনে হচ্ছে, ইস রে, আমি কত বড় বোকামি করলাম। পেপারগুলোতে একবার চোখ বুলিয়ে নিতে হতো। এবার আসতে পারেন। ওখান থেকে বাইরে চলে এলাম। এসে মাকে ফোন দিলাম। কয়েকবার রিং হতেই মা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? চাকরিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখন কোথায় আছিস? এই মাত্র অফিস থেকে বেরিয়ে এলাম, তারপর তোমাকে ফোন দিলাম। ও, এখন বন্ধুদের সাথে দেখা করে রাতে গাড়িতে উঠব। আচ্ছা, রান্নাঘরে রান্না আছে, আর সাবধানে আয়। ওকে। ফোন কেটে একটা অটো ডেকে উঠে পড়লাম। যাই, বন্ধুদের সাথে দেখা করে আসি। কলেজের দিকে যেতে যেতে ইরার সম্পর্কে বলে নিই। ইরা আমার এক্স গার্লফ্রেন্ড। আমাদের 1 বছরের রিলেশন ছিল। সবচেয়ে বড় কথা, ইরা আমার থেকে 1 বছরের বড়, কিন্তু 1.5 মাস আগে ব্রেকআপ হয়ে গেছে। কেন ব্রেকআপ হয়েছে সেটা সময় পেলে বলবো।
15 মিনিট পরে কলেজের কাছে চলে এলাম। অটোওয়ালা চলে গেল। ভাবছি কলেজের ভিতরে যাব না যাব না, না যাই, ভিতরটা কেমন হয়ে আছে দেখেই আসি। ভিতরে গেলাম। এখন ব্রেক টাইম, সেহেতু সবাই আড্ডা দিচ্ছে। যেখানে আগে আড্ডা দিতাম আমি ওখানে গেলাম। আমাকে দেখে রাব্বি বলল, এতদিন কোথায় ছিলি? তোকে কত খুঁজেছি তার ঠিক নেই। আর তোর ফোনের কি হয়েছে? হঠাৎ আব্বা মারা যায়, তাই তোদের না বলে যেতে হয়েছে। আর সেদিন রাতে ফোনটাও চুরি হয়ে যায়। খুব দুঃখের খবর। বল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোরা? ভালো। আর তোদের কি হয়েছে? কয়েকদিন আগেই ইরা আপু আমার কাছে এসেছিল তোর খবর জানতে। ব্রেকআপ হয়েছে। আমি যেদিন যাই না তার 2 দিন আগে। আমাদের কিছুই তো বলিসনি। ইচ্ছে করেনি। বলবে কিভাবে? আমরা কি তোর ফ্রেন্ড হই নাকি? আচ্ছা বাদ, এখন বল কি কারণে ব্রেকআপ করলি? দোষটা আমারই ছিল। আমি ওর কাছে টাকা চেয়েছিলাম। কেন? আর তোর টাকা লাগতো আমাদের বললেই তো পারতি। কি জন্য ইরাপুর কাছে টাকা চেয়েছিলি? তাহলে শোন, 2000 টাকা দিতে পারবা? আমার অনেক প্রয়োজন। সামনের মাসে টিউশনি থেকে টাকা পাবো, তখন দিয়ে দিব। আমার বাবা বড়লোক দেখে তুমি আমার কাছ থেকে এমনভাবে টাকা চাইবে? তা না। হ্যাঁ এটাই। তোমার মতো গরিবের সাথে প্রেম করেই ভুল করেছি। আমি তোমাকে 1 বছরে কি দেইনি? টাকা, রেস্টুরেন্টের বিল কি দেইনি বলো? যেখানে সবার বয়ফ্রেন্ড সবাইকে রেস্টুরেন্ট খরচ, বিভিন্ন গিফট করে, সেখানে আমি তোমাকে দিচ্ছি। তোমার তো লজ্জা করা উচিত। ইরার কথাগুলো বুকে তীরের মতো গিয়ে লাগলো। সত্যিই তো, সবার বয়ফ্রেন্ড সবার গার্লফ্রেন্ডকে কত কি দেয়, আর আমি কিছু দেই না, বরং আমি নিই। এইভাবে চলতে পারে না। আমাকে নিয়ে আমার ফ্রেন্ডরা হাসাহাসি করে। এই নাও 5,000 টাকা। না থাক, লাগবে না। এই না বললে তোমার টাকা লাগবে? এইমাত্র যেগুলো দিলে সেগুলো অনেক, তার উপর টাকা দরকার নেই। একদম হেয়ালি করবা না, এগুলো আমার একদম পছন্দ না। আমি বামুন হয়ে চাঁদে হাত দিতে গেছি। তুমি যদি কোনো ধনী ছেলের সাথে প্রেম করতে, তাহলে কত গিফট, প্রতিদিন রেস্টুরেন্ট খরচ ইত্যাদি ইত্যাদি দিত। আর আমি তোমাকে কিছু দিতে পারি না, বরং আমি আরও নিচ্ছি। টাকা দেওয়া লাগবে না। আমি যত দ্রুত সম্ভব তোমাকে তোমার টাকাগুলো ফেরত দিব। যদিও হিসেব নেই, তবে মনে হয় 20-30 হাজার হবে। 2 বছর সময় দেওয়া লাগবে কিন্তু। আর এতদিনে আমি এটা ভালো করে বুঝতে পারছি যে আমি তোমার যোগ্য না। আর এটাও বুঝতে পারছি এখন তোমার কি লাগবে। তোমাকে মুক্ত করে দিলাম। তুমি তোমার মতো চলো, আর তোমাকে কেউ কিছু বলবে না। আর তোমার ফ্রেন্ডরাও তোমাকে নিয়ে হাসাহাসি করবে না। আর তোমার টাকা 2 বছরের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। আর যদি 2 বছরের ভিতরে না দিতে পারি, তাহলে ভেবে নিও আমি মারা গেছি, তখন ক্ষমা করে দিও। এখন আসি, আল্লাহ হাফেজ, ভালো থেকো। সেদিন কথাগুলো বলতে কত যে কষ্ট হয়েছিল, তোদের কিভাবে যে বলে বোঝাবো। সেদিন বাসা থেকে আমার কাছে প্রথম টাকা চেয়েছিল, কিন্তু আমি দিতে পারিনি। আমাদের তো বললি পেতি। তোদের থেকে কি কম নিয়েছি? আর তোরা কে কত ভাবি বল, আমি তোদেরও দিয়ে দিব। শালা, তোর কাছ থেকে আমরা টাকা চেয়েছি? আগামীকাল থেকে তাহলে আবার কলেজে আসছিস? না রে, আর লেখাপড়া করা হবে না। কেন? আজ আমি চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলাম এবং চাকরিটাও হয়ে গেছে। তাহলে মামা ট্রিট দে। বেতন যেদিন পাবো সেদিন দিব ইনশাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে চাকরিটা পেয়েছি ইরার পিএ হিসেবে। বলছিস কি? আগে যদি জানতাম ওটা ইরাদের অফিস, তাহলে কখনোই যেতাম না। কিন্তু ইরার মতলব কি বুঝলাম না। আমি যাওয়া মাত্র আমাকে কনফার্ম করে নিল। মামা, তোর কপালে অনেক দুঃখ আছে, সেটা ভালো করেই বুঝতে পারছি। আল্লাহ জানে আমার কপালে কি আছে। আর একটা কাজ করব, এটা চাকরি করতে করতে আরেকটা খুঁজবো, না হলে ওকে কখনো ভুলতে পারবো না। ও, তো জয়েন কখন থেকে? 1 তারিখ থেকে। আজ চলে যাব, দিয়ে 29 তারিখে আসবো। ও, তোর নতুন ফোন নাম্বার দে, ওটা তো বন্ধ হয়ে আছে। নে ওঠা। আচ্ছা, এখন তোরা ক্লাসে যা। এখন আর ক্লাসে যাচ্ছি না, তুই যতক্ষণ থাকবি ততক্ষণ আড্ডা দিব।
এই তোরা কি বলিস? রাব্বির কথায় সবাই হ্যাঁ বলল। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বিকেল হয়ে গেল। বিকেলে ছোট বোনের জন্য পোশাক আর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে নিলাম। তারপর বাস স্ট্যান্ডে চলে এলাম। আচ্ছা দোস্ত, গেলাম রে, আবার 30 তারিখে তোদের সাথে দেখা হবে। ওকে যা। রাব্বির কাছ থেকে বিদায় নিয়ে বাসে উঠে পড়লাম। রাত 2টার সময় বাড়িতে পৌঁছালাম। দরজায় টোকা দিতে মা দরজা খুলে দিল। বুঝতে পারছি মা আমার জন্য বসে অপেক্ষা করছে। মায়ের জাতটা কি অদ্ভুত, তাই না? আর এই মাকে কিছু সন্তান ভুলে যায়। তুমি এখনো জেগে আছো কেন? ঘুম আসে না? তুই কখন আসবি? বারবার সেই চিন্তাই হচ্ছে। আচ্ছা, খেয়েছিস? না, রাতে কিছু খাওয়া হয়নি। যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। নাও এগুলো। মাকে ব্যাগ দিয়ে হাত মুখ ধুয়ে এলাম। মা খাবার দিল, আমি খেলাম। যা এখন গিয়ে ঘুমিয়ে পড়, সকালে কথা হবে। হ্যাঁ, তারপর রুমে এসে দিলাম ঘুম। পরের দিন সকালে আশার ডাকে ঘুম ভাঙলো। এত সকাল সকাল ঘুমের 12টা বাজাচ্ছিস কেন? 10টা বাজে আর বলছো এখনো সকাল হয়ে আছে? তাড়াতাড়ি উঠো, তারপর খাওয়া দাওয়া করো। উঠে ব্রাশ হাতে নিয়ে বাইরে বের হলাম। একটু ঘোরাঘুরি করে বাড়িতে এসে খেয়ে মাঠের দিকে গেলাম। ক্ষেতের ফসল দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দুপুরে গোসল করে নামাজ পড়ে এসে খেতে বসলাম। ভুট্টায় বিষ দিতে হবে। লাগবে তো দে। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। 10 দিন পর আজ ঢাকা চলে যেতে হবে, তাই সব কিছু ব্যাগে গুছিয়ে রাখলাম। আজই তো চলে যাবে, কদিন পর আসবে? যতদিন অফিস থেকে ছুটি না দিবে ততদিন আসতে পারবো না। তাও কতদিন? কেন বলো তো? এমনিতেই বলো। 3-4 মাস মতো। এটা জেনে কি করবি বলতো? না মানে তোমার জন্য একটা বউ, মানে আমার ভাবি খুঁজবো তো, তাই। ওরে ডাইনি, তোকে খোঁজা লাগবে না, আমি আমারটা খুঁজবো, বুঝলি? আবার শহরের দেমাগি ম্যাম নিয়ে এসো না। মা কেমন সেটা তো জানো। জানি, কিন্তু সব শহরের মেয়ে এক হয় না। তবে কিছু এত দেমাগি আছে যে ওদের দেমাগে মাটিতে পা পড়ে না। কেউ আছে মনে হচ্ছে। আরে তা না। ভাই বোন এত কি নিয়ে গল্প করছিস? ভাইকে বলছি যে যেন দেমাগি কোনো মেয়ে ভাবি নিয়ে এসো না। চুপ কর, আমার ছেলে এমন কাউকে নিয়ে আসবে না যাতে আমরা কষ্ট পাবো বা আমাদের কষ্ট দিবে। তোমরা কি শুরু করলা? আমি কি কাউকে নিয়ে আসছি নাকি? না মানে নিয়ে আসতেও তো পারিস। হয়েছে হয়েছে, এখন তোমরা তোমাদের কাজে যাও, আমাকে একটু ঘুমাতে দাও। বিকেলে আচ্ছা তোমরা থাকো, আমি গেলাম। ভালোভাবে থাকবি, ভালো করে খাওয়া দাওয়া করবি। তোমরাও ভালো থেকো। আর তুই ভালো করে লেখাপড়া করবি। যদি রেজাল্ট খারাপ হয় তাহলে শ্বশুর বাড়ি পাঠাবো। এর কথা বাদ দে, আর তুই যা, না হলে বাস ছুটে যাবে। মা আর আশার দিকে তাকালাম। মায়ের চোখ ছলছল করছে। তারপর গাড়িতে উঠে পড়লাম। একটু পরে বাস স্ট্যান্ডে চলে এলাম। কিছুক্ষণ পর রাব্বিকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। আসছিস নাকি? এখন বাসে বসে আছি। একটা কাজ করতো, আমার মেসে গিয়ে একটু বল ফোন কোনো বেড ফাঁকা আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। ওকে, তুই জেনে আমাকে ফোন দে। ওকে ওকে। ফোন কেটে দিলাম। 10 মিনিট পর ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে বললাম, হ্যাঁ বল। রুম ফাঁকা নেই, তবে একটা বেড ফাঁকা আছে। ও আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, আগামীকাল কথা হবে। ওকে বাই। ফোন কেটে দিলাম। রাত 12টার সময় মেসে পৌঁছালাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রাব্বিকে ফোন দিলাম। হ্যাঁ বল। একটা বাসা খুঁজে দে। আচ্ছা দেখছি। তুই এখানে কোথায় আছিস? এই তো খাওয়া দাওয়া শেষ করে তোকে ফোন দিলাম। তুই? কলেজে যাবার জন্য রেডি হচ্ছি, পরে কথা বলবো। আর বাসার খবর পেয়ে তোকে জানাচ্ছি। শালা, তোকে আজ কলেজ যেতে হবে না, তাই আড্ডা দেই। তোদের জন্য এত তাড়াতাড়ি এলাম আর তুই বলছিস কলেজ যাবি। ইম্পর্টেন্স ক্লাস আছে। আল্লাহ
এটা শোনার আগে আমাকে উঠিয়ে নিলা না কেন? বলে কিনে ইম্পর্টেন্ট ক্লাস করবে। তুই ক্লাস করিস কবে থেকে রে? বল। আচ্ছা আসছি, কোথায় আসতে হবে সেটা বল। আমরা আড্ডা কোথায় দেই? আর রাফিকে তাও নিয়ে আয়। ওকে মামা। কিছুক্ষণ পর রাব্বিরা এলো, এসে বলল, কেমন আছিস? এই তো ভালো, তোরা? ভালো, তুই চাইলে আমার সাথে থাকতে পারিস। তোর বাসায় কেন? আর তোর বাসার সবাই কোথায় গেছে? বাসার সবাই অন্য বাসায় চলে গেছে। কয়েকদিন ধরে আমি একাই এখানে থাকছি। তাহলে থাকাই যায়, তাহলে আমার বাসা ভাড়াটাও বেঁচে যাবে। হা হা হা। তাহলে তোর মেসে চল, ওখান থেকে তোর ব্যাগ নিয়ে বাসায় যাব, তারপর আমার বাসায় গিয়ে সবাই আড্ডা দিব। তাহলে তো ভালোই, চল চল। ওখানে একটা পার্টি হবে, আর পার্টির সব খরচ দিবে। রাব্বি দিবে, তুই কি বলিস? আমার পকেট ঘরের মাঠ, একদম ফাঁকা। এই রাফি, ধর হালাকে, দেখি টাকা আছে কিনা। আজ যেই টাকা পাবো সেটি দিয়ে আজ পার্টি হবে। না ভাই, আমি তো দিব, আবার ধরাধরি কেন? তাহলে চল তাড়াতাড়ি বাইকে ওঠ। আমি রাফির বাইকে উঠে পড়লাম আর রাব্বি ওর বাইকে। 5 মিনিট পর ম্যাসে এসে ব্যাগ নিয়ে রাফির বাসায় চলে এলাম। দুপুরে জমজমাট খাওয়া দাওয়া হলো। আমি যখন ওদের টাকায় খাই তখন খুব খারাপ লাগে, কারণ আমি ওদের ভালো খাবার কখনো খাওয়াতে পারি না। ইচ্ছে তো করে খাওয়াতে, কিন্তু পারি না। সিগারেট খাবি? না ভাই, তোরা খা। তোকে তো খেতেই হবে। না ভাই, একদম না। রাফি, ওকে ধর। আমি উঠে দিলাম বাইরে দৌড়। পিছনে পিছনে রাফি আর রাব্বিও দৌড়াতে লাগলো। তুই পালিয়ে যাবি কোথায়? যতদূর পারবো, যত দূরে। একটু পরে ক্লান্ত হয়ে গেলাম, তাই থামলাম। ওরা দুজনও থামলো। আমি ওদের দিকে তাকিয়ে হাসছি। ভাই আর দৌড়স না, আর দূরেতে পারবো না, আর তোকে সিগারেট খাওয়া লাগবো না। তোদের জন্য সব খাবার হজম হয়ে গেল। তোর কি একাই হলো? আমাদের বুঝি হলো না? তোরাই তো দৌড় করালি, আমি আর দৌড়াতে পারবো না। ও বাবারে বাবা। আচ্ছা বাসায় চল। চল। তারপর বাসায় চলে এলাম। তারপর দিলাম ঘুম রাতে। দোস্ত, আমি ঘুমাতে গেলাম, আবার কাল অফিসে যাওয়া লাগবে। আমিও ঘুমিয়ে যাব। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল 8টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রাফি রুমে গিয়ে ওর কানে সুরসুরি দিতে লাগলাম। রাফি তাড়াতাড়ি উঠে বসলো। রাফি উঠে আমার দিকে তাকালো। হালা ডিস্টার্ব করছিস কেন? খাওয়া দাওয়া করতে হবে না? খাবো কি? হোটেলে খাবো? হ্যাঁ, আমি রান্না করতে পারি না, তাই আমি হোটেলেই খাই। আজ থেকে হোটেলে খাওয়া বন্ধ। অফিস থেকে বাসায় আসার সময় রান্নার প্রয়োজনীয় সব নিয়ে আসবো। তুই রান্না পারিস? তোর কি মনে হয় আমি রান্না পারি না? আগে মনে করতাম পারিস না। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, আমাকে অফিসে যাওয়া লাগবে। রাফি উঠে ফ্রেশ হয়ে এলো। তারপর দুজনে বাসা থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করলাম। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে বিল দিয়ে এলাম। তুই বিল দিলি কেন? মাঝে মধ্যে দিতে হয়, তাড়াতাড়ি খা। রাফি খাওয়া শেষ হলো। তারপর বাসায় এসে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। 15 মিনিট পর অফিসে চলে এলাম। এখনও 9টা বাজতে 5 মিনিট দেরি। ম্যাম এখনও আসেনি। 5 মিনিট পর ম্যাম এলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আমার কেবিনে আসেন। জি, ম্যামের সাথে ম্যামের কেবিনে গেলাম। জি ম্যাম বলেন। এই ফাইলগুলো নেন, আর পাশের কেবিনটা আপনার। জি ম্যাম। আজকে এত কিছু দিচ্ছে, না জানি সামনে আমার জন্য কি অপেক্ষা করছে। কিন্তু প্রথম দিন কিছু বুঝিয়ে না দিলে কি থেকে কি করব কিছুই বুঝতে পারবো না যে। কিছুই যদি না পারেন তাহলে জব করতে এসেছেন কেন? আসলে ম্যাম, এর আগে তো কোথাও জব করিনি, এটাই প্রথম জব। আর আজ আমার প্রথম দিন, কিভাবে বুঝবো বলেন? লেকচার বন্ধ করেন। ম্যানেজারকে বলছি, উনি আপনাকে বুঝিয়ে দিবেন। ওকে ম্যাম। ম্যাম ম্যানেজারকে ডাকলেন, তারপর বললেন, আকাশ সাহেবকে ওনার কাজ বুঝিয়ে দেন। আপনি আমার সাথে আসেন। জি। ম্যানেজারের সাথে ম্যানেজারের কেবিনে এলাম। ম্যানেজার আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন। কিছু বুঝলাম আর কিছু মাথার উপর দিয়ে চলে গেল। তবে কয়েকদিন পর ঠিক বুঝে যাব। ম্যানেজারের কেবিন থেকে বেরিয়ে আমার কেবিনে চলে এলাম। চেয়ারে বসলাম। কি ফিলিংস। তারপর ফাইলগুলো দেখতে লাগলাম। ফাইল দেখতে দেখতে দুপুর হয়ে গেল। ইরাকে তুমি করে বলার অনেক ইচ্ছে করছে, কিন্তু সব ইচ্ছা পূরণ করতে নেই।
আগের মতো করে কথা বলতে অনেক ইচ্ছা করছে। ধ্যার দরকার নেই, এই ফিলিংসগুলোকে মাটি চাপা দিয়ে রাখি। মাটি চাপা দিয়ে রাখলে নিজেরই লাভ হবে। লাঞ্চের সময় হয়ে গেছে, তাই বাইরে এলাম। এখানে ক্যান্টিন আছে কি না আল্লাহ জানেন। ওই মেয়েটিকে জিজ্ঞেস করি, এই যে মিস, এই অফিসে ক্যান্টিন আছে? আপনি কি নতুন? জি, আজকেই ম্যামের পিএ হিসেবে জয়েন করেছি। আমি ক্যান্টিনে যাব, চলেন তাহলে, যেতে যেতেই কথা বলি। চলেন তাহলে। আপনার নাম কি? রিমি, আপনার? আমার নাম আকাশ। এই অফিসে কতদিন থেকে আছেন? 1 বছর হলো। তাহলে তো অনেক পুরনো। আচ্ছা, কি খাবেন? খাওয়াবেন বলছেন? আমি নতুন, আমার কাছ থেকে খেতে চাইছেন? আচ্ছা ঠিক আছে, আমি খাওয়াবো। আচ্ছা, আমি খাওয়াচ্ছি। আমি তো এটাই চাইছিলাম। ওকে ঠিক আছে, আপনি আমার মতোই সহজেই সবার সাথে মিশে যেতে পারেন। জি, বসেন, আমি খাবার অর্ডার দিয়ে আসছি। ওকে। রিমি মেয়েটা খাবার অর্ডার দিয়ে এলো। রিমি দেখতে অনেক সুন্দর, যদি পটাতে পারি তাহলে তো কথাই নেই। এটা আবার কি বলছি? না না, আর ওই ঝামেলায় যাচ্ছি না। কি এত ভাবছেন? তেমন কিছুই না, আজ প্রথম দিন আপনার পকেট ফাঁকা করে দিলাম। সুযোগ বুঝে আমিও পকেট ফাঁকা করে দেব। আচ্ছা, আপনার বাসা কোথায়? রাজশাহী বিভাগ। আপনার? এই শহরেই। ও জি, আপনার বাসায় কে কে আছেন? মা, ছোট বোন আর আমি। আপনার বাসায় কে কে আছেন? আমি, ভাইয়া, ভাবি, আপু, আম্মু। ভালোই তো। আচ্ছা বাই, পরে কথা হবে। ওকে। ক্যান্টিন থেকে আমার কেবিনে চলে এলাম, তখনই ম্যাম আমার কেবিনে এলো। ম্যাম, আপনি আমার কেবিনে? আপনি ডাকলে আমি যেতাম। কেন আসতে পারি না? আপনার অফিস, আপনি আসতেই পারেন। ম্যাম, ওগুলো ফাইল দেখা হয়ে গেছে, নতুন কোনো ফাইল থাকলে দেন। তুমি কি সেই আকাশ যে এক সময় আমাকে ছাড়া কিছুই বুঝতে না? আজ তুই এমনভাবে কথা বলছিস, মনে হচ্ছে তুই আমাকে চিনিস না। না, আজ আর কোনো কাজ নেই। ও রিমি মেয়েটার জীবন নষ্ট করার ধান্দায় আছেন আমার অফিসে, কিন্তু এগুলো অ্যালাউ না। জি ম্যাম, ঠিক বুঝলাম না। আমি কেন রিমির জীবন নষ্ট করতে যাব, আর কিভাবে নষ্ট করব? আপনি যেই মানুষ কিভাবে কার কাছ থেকে টাকা বা কার কাছ থেকে কিভাবে খেতে হয় জানেন। আমি মাথা নিচু করে আছি, মাথা নিচু করে বললাম, জি ম্যাম, ঠিক বুঝলাম না। আপনি ছোট বাচ্চা না যে কিছুই বোঝেন না। আমি কি বলতে চাইছি সেটা ভালো করেই বুঝতে পারছেন। আপনি আমার কাছ থেকে কত টাকা পাবেন বলেন? আচ্ছা, কাল পেয়ে যাবেন। আমি টাকা নিব না, ওগুলো দান করে দিলাম। জীবনের সবচেয়ে বড় ভুল করেছি তোমার মতো মেয়ের কাছ থেকে টাকা নিয়ে। আমার প্রয়োজন ছিল তাই নিয়েছিলাম, কিন্তু আমি তো টাকা পরে ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো নাওনি। বলতে আমার টাকা মানে তোমার টাকা, আর এখন তুমি আমাকে সেই টাকার জন্য অপমান করছো। আচ্ছা করো, কিছুই বলবো না, শুধু চুপ করে শুনে যাব। আমি আপনার দান নিব না, আপনাকে টাকা দিয়ে দিব। আপনাকে 5টা ফাইল দিচ্ছি, ওগুলো ছুটির আগেই শেষ করবেন। যদি না করেন তাহলে আরো 5টা ফাইল দিব। ম্যামের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। ম্যাম চলে গেলেন। প্রথম দিনে যে অবস্থা, আল্লাহ জানে বাকি দিনগুলো কেমন হবে। না, তাড়াতাড়ি আরেকটা চাকরি খুঁজতে হবে, না হলে কখনোই একে ভুলতে পারবো না। একটু পরে পিয়ন 5টা ফাইল নিয়ে এলো। আমি ফাইল দেখতে লাগলাম। জানি 4টার আগে কখনোই সম্ভব হবে না দেখা। কোনো রকম 3টা ফাইল দেখে 3:45টার সময় ফাইল 3টা নিয়ে ম্যামের কেবিনের সামনে গিয়ে বললাম, ম্যাম আসতে পারি? আসেন। কি ফাইল দেখা শেষ? না ম্যাম, 3টা পেরেছি, আর পারিনি। এই নেন এই 5টি, বাসায় গিয়ে এই 7টা ফাইল দেখবেন। এইভাবে না তাকিয়ে থেকে ফাইলগুলো ধরেন। এই তো শুরু, তোমাকে এমন গাধার খাটুনি খাটাবো না, তুই সারা জীবন মনে রাখবি কেন আমার সাথে ব্রেকআপ করেছিস। তোর জন্য অনেক কষ্ট পেয়েছি, সেই কষ্ট সুদে আসলে উসুল করব। জি, ফাইলগুলো নিয়ে আমার কেবিনে চলে এলাম। তখন ম্যাম আমার রুমে এলো। জি বলেন। আগামীকাল থেকে আমার সাথে যাবেন এবং আসবেন। আগামীকাল সকালে আমার বাসায় আসবেন। জি ম্যাম, আপনার বাসার ঠিকানাটা দেন। আমার কথা শুনে ম্যাম আমার দিকে ভুরু কুঁচকে তাকালো। আচ্ছা নেন। ম্যাম চলে গেল। আমি অফিস থেকে বেরিয়ে বাইরে চলে এলাম। এসে একটা রিক্সা নিয়ে বাজারে গেলাম। বাজারে গিয়ে রান্নার প্রয়োজনীয় সব নিয়ে বাসায় আসলাম। বাসায় আসতেই রাফি বলল, কি মামা, প্রথম দিন কেমন কাটলো? দোস্ত, এক্সে আমার জীবন পুরো তেজপাতা করে দিল। কেন, কি হয়েছে? প্রতিশোধ নিতে শুরু করেছে বুঝি? আজ যতগুলো কাজ করিয়ে নিয়েছে, আর দেখ কতগুলো ফাইল দিয়েছে।
তুই না পিয়ে, তাহলে তোকে দিয়ে এতগুলো কাজ করিয়ে নিচ্ছে কেন? আমি কিভাবে বলবো? আর আগামীকাল জমা নিবে। তুইও সাহায্য করিস, না হলে একা দেখে সম্ভব হবে না। আচ্ছা ঠিক আছে, রাব্বিকে তাও ডাক, তাহলে তিনজনের গল্প করা হবে আর ফাইল দেখা হবে। আর বাজার তো নিয়ে এলি, কি রান্না করবি? ভুনা খিচুড়ি। অনেকদিন পর তাহলে মুখের স্বাদ বদল হবে। হুম। রাতে তিনজনে একসাথে গল্প করছি আর ফাইল দেখছি। রাইস কুকার অফ হয়ে গেছে, মানে খিচুড়ি হয়ে গেছে। রাইস কুকারের ঢাকনা খুলতেই সুন্দর একটা গন্ধ ছাড়লো। আহ, কি সুন্দর গন্ধ! রাফি রুম থেকে বলল, দোস্ত, কি সুন্দর গন্ধ ছড়িয়েছে রে। হুম। তারপর প্লেটে করে খিচুড়ি নিয়ে গেলাম। তারপর বললাম, খেয়ে দেখো কেমন হয়েছে জানা। তিনজনে খেতে লাগলাম। তুই তো সেই রান্না পারিস, মাঝের মধ্যেও এমন খাওয়াস। হুম। খাওয়া দাওয়া শেষ করে মাকে ফোন দেওয়ার জন্য ফোনটা হাতে নিলাম। আজ কথাই বলা হয়নি, আমি ফোন দিতে যাব তার আগে আমার ফোন বেজে উঠল। মা ফোন দিয়েছে। ফোন কেটে আমি ব্যাক করলাম। ফোন রিসিভ করতেই বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? বসে আছি। তুই? খাওয়া দাওয়া শেষ করে তোমাকে ফোন দিতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই তুমি ফোন দিলা। আশা কোথায়? ও রুমে বসে পড়ছে। প্রথম দিন কেমন কাটলো? ভালো। আচ্ছা, আশাকে ফোন দাও, ওর সাথে কথা বলি। মার সাথে একটু বললাম, তারপর আশার সাথে একটু কথা বলে ফোনটা রেখে দিলাম। তোরা থাক, আমি গেলাম, অনেক রাত হয়েছে। আর 2টা ফাইল আছে, এগুলো তোরা দুজন দেখে শেষ কর। ওকে, যা। রাব্বি চলে গেল। তারপর আমি আর রাফি ফাইল দেখতে লাগলাম। ফাইল দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। ফাইল দেখা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না করে খাওয়া দাওয়া শেষ করে ম্যামের বাসার সামনে এলাম। সকাল সকাল এখানে কি চান? জি, আমি ম্যামের পিএ। ম্যাম আমাকে ডেকেছেন। ও আচ্ছা, যান। দারোয়ান গেট খুলে দিল। আমি কিভাবে এত বড় লোকের মেয়েকে পটিয়েছিলাম। ব্রেকআপ হয়েছে, ভালোই হয়েছে। আমি কখনো ওকে খুশিতে রাখতে পারতাম না, কিন্তু ওকে ভুলবো কিভাবে? আমি যে এখনও অনেক ভালোবাসি। জানি না কোনোদিন ভুলতে পারবো না। হঠাৎ কারো ডাকে ভাবনায় ছেদ ঘটলো। এখানে দাঁড়িয়ে আছেন যে? আর কি এত ভাবছেন? ভাবছিলাম ভিতরে যাব কি যাব না, আর আপনি চলে এলেন। ফাইল দেখা হয়েছে? জি ম্যাম। ভালো। গাড়ির দরজা খুলে দেওয়ার জন্য আলাদাভাবে বলতে হবে নাকি? কোনো কথা না বলে তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দিলাম। ম্যাম গাড়িতে উঠল, আমি সামনে ড্রাইভারের সাথে উঠলাম। নতুন যে কনস্ট্রাকশনের কাজ চলছে সেখানে চলেন। ম্যামের কথা মতো ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর একটা বিল্ডিংয়ের সামনে এলাম। আমি তাড়াতাড়ি নেমে দরজা খুলে দিলাম। একবার বলাতে শিখে গেছেন দেখছি। জি, ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর ফ্যাক্টরিতে ঘুরে অফিসে চলে এলাম। অফিসে আসতে আসতে দুপুর হয়ে গেল, তাই ক্যান্টিনে চলে এলাম। এসে দেখি রিমি মেয়েটা খাবার খাচ্ছে। আমিও খাবার অর্ডার দিয়ে এসে রিমি যেই টেবিলে বসে আছে ওই টেবিলে বসে পড়লাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজ দেরি হলো যে? ব্যস্ত ছিলাম তাই দেরি। খাবার এলো তাই খেতে লাগলাম। খাবার খেতে খেতে রিমির সাথে গল্প করতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে দুজনে বিল দিয়ে এলাম। চলেন যাওয়া যাক। বিল দিয়ে আসি। আমি দিয়ে দিয়েছি। চলেন যেতে যেতে কথা বলি। চলেন। আপনার গার্লফ্রেন্ড কেমন আছে? পাবো কোথায়? আপনার বয়ফ্রেন্ড কেমন আছে? বয়ফ্রেন্ড নেই, তবে এঙ্গেজমেন্ট হয়ে আছে। তাহলে তো ভালোই। দুলাভাই কেমন আছে? আজ কথা হয়নি, আজ কেমন আছে বলতে পারবো না। তাহলে হবু বয়ফ্রেন্ডের সাথে চুটিয়ে প্রেম করছেন? তা তো করব, বরের সাথেই প্রেম করব, তাই তো অন্য কারোর সাথেই প্রেম করিনি। গুড, যান এবার আপনার কেবিনে যান আর আমি যাই আমার কেবিনে। হুম। আমি আমার কেবিনে চলে এলাম। তখন ম্যামের কেবিনে ডাক পড়লো, তাই ম্যামের কেবিনে এলাম। ম্যাম, আসতে পারি? ইয়েস। আমি ভিতরে যাওয়া মাত্রই ম্যাম রেগে বললেন, আমি তোকে বলিনি তুই রিমির সাথে কথা বলবি না? আমি রিমির সাথে কথা বললাম তো আপনার কি ম্যাম? কিছু বুঝলাম না। আমার কথা শুনবি না? ম্যাম, এমনভাবে তুই তোকারি করছেন কেন?
ম্যাম কোনো কাজ থাকলে বলেন, না হয় আমি গেলাম। ম্যাম রেগে আমার সামনে এসে 2 গালে 2টা থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে ম্যামের দিকে তাকালাম। যা এখান থেকে। আমি মাথা নিচু করে আমার কেবিনে চলে এলাম। আমি অন্য মেয়ের সাথে কথা বললাম তো ওর কি? ও কি জ্বললে তো আমার কি? আমি আর ওর সাথে রিলেশনে যাচ্ছি না। ইচ্ছে করছে আবার আপন করে পেতে, জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, ইরা আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ওই নৌকায় আর পা দিচ্ছি না। দিলেই গরিব বলে খোটা দিবে। না, তাড়াতাড়ি আরেকটা চাকরি খুঁজতে হবে। ম্যানেজার ম্যামের কেবিনে গিয়ে বলল, ম্যাম আসবো? ম্যাম কান্না করছিল। ম্যাম তাড়াতাড়ি চোখ মুছে বলল, ইয়েস। ম্যাম আপনার কেবিন থেকে চিৎকারের আওয়াজ আসছিল। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? তেমন কিছু হয়নি, এখন আসতে পারেন। ম্যাম আগামীকাল এয়ার কোম্পানির সাথে মিটিং ছিল। ওকে, আর কিছু বলবেন? না ম্যাম। ম্যানেজার ম্যামের কেবিনে থেকে চলে গেল। 2 ঘন্টা পর ম্যামের কেবিনের সামনে গিয়ে বললাম, ম্যাম আসতে পারি? এসো। আমি ভিতরে গিয়ে ম্যামের দিকে তাকিয়ে অনেক অবাক হলাম, কারণ ম্যামের চোখ দুটো রক্তের মতো লাল হয়ে আছে। তার মানে কি কান্না করেছে? কেন কান্না করবে? ম্যামের চোখ দুটো দেখে অনেক খারাপ লাগছে এবং অনেক কষ্ট হচ্ছে। ম্যাম ফাইলগুলো দেখা হয়েছে এবং ঠিক আছে? ওকে, আর কিছু বলবা? না ম্যাম। ম্যাম আমার গালের দিকে তাকিয়ে আছে। ম্যাম আমি তাহলে গেলাম। ওকে, যাও। ম্যামের কেবিন থেকে বেরিয়ে আমার কেবিনে চলে এলাম। এসে আরও কয়েকটা ফাইল পড়ে আছে, ওগুলো দেখলাম। ছুটির সময় ম্যামের জন্য দাঁড়িয়ে আছি। ম্যাম এলো তাই ম্যামের সাথে হাঁটতে লাগলাম। তারপর নিচে এসে গাড়িতে উঠে পড়লাম। একটু পর ম্যামের বাসার সামনে চলে এলাম। তারপর ওখান থেকে একটা অটো নিয়ে বাসায় চলে এলাম। ভাই রে ভাই, জীবন পুরো তেজপাতা হয়ে গেছে। কেন? ইরার প্যারায় অফিসে একটা মেয়ের সাথে পরিচিত হয়েছি। ওর সাথে লাঞ্চ টাইমে 2 দিন কথা বললাম। 2 দিনই ইরা চোখ রাঙিয়ে বলেছে ওই মেয়ের সাথে যেন কথা না বলি। তাই আজ থাপ্পড় খেয়েছিস, তাই না? তুই কিভাবে জানলি? তাই তো তোর গালে আঙ্গুলের ছাপ পড়ে আছে। যতই হোক তুই ইরা আপুর এক্স বয়ফ্রেন্ড, একটু তো জ্বলবেই। জ্বললেও আমার কিছু করার নেই। নেড়া একবারই বেলতলায় যায়। কেন যাবি না? ইরা আপুকে ভালোবাসিস না? বাসি তো, অনেক ভালোবাসি। ইচ্ছে করছে আপন করে পেতে, কিন্তু আমার কাছে সুখী থাকতে পারবে না। তোর চোখের কোণে পানি কেন? বুকের বাঁ পাশে অনেক কষ্ট হচ্ছে। আমি তাড়াতাড়ি অন্য চাকরি খুঁজব। কেন? আমি চাই ভুলে থাকতে, যদিও কখনো ভুলতে পারবো না। আচ্ছা যাই, ফ্রেশ হয়ে রেস্ট নেই, অনেক ক্লান্ত। ওকে যা। আজ কোনো ফাইল দেয়নি? না। ওখান থেকে এসে ফ্রেশ হয়ে বাইরে এলাম। চলো কোথাও থেকে ঘুরে আসি। চল তাহলে। আর রাব্বিকেও ডেকে নি। ওকে। রাফি রাব্বিকে ফোন দিল। তারপর আমি আর রাফি বাইক নিয়ে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় এলাম। একটু পরে রাব্বি এলো। তারপর 3 জন মিলে ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি করে রাতে খাওয়া দাওয়া শেষ করে বাসায় এলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ম্যামের বাসার দরজার কাছে দাঁড়িয়ে আছি আর ভাবছি ভিতরে যাব কি যাব না। তখনই ম্যাম এলো, তাই তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দিলাম। ম্যাম আমার দিকে তাকালো, তারপর বলল, গাড়ির দরজা খোলা লাগবে না? কেন ম্যাম? আমি বললাম তাই। গাড়িতে ওঠো। জি ম্যাম। গাড়িতে উঠে পড়লাম। ম্যাম গিয়ে ড্রাইভার সিটে বসলো। তারপর গাড়ি চালাতে লাগলো। কি ব্যাপার, আজ ড্রাইভার নিল না কেন? ম্যাম মিটিংয়ের টাইম 10টা থেকে 11টায় করা হয়েছে। কেন? ওদের কি যেন সমস্যা হয়েছে, তাই টাইম চেঞ্জ করেছে। ও জি। তারপর চুপ করে থাকলাম। 2 জনে চুপ করে আছি। নীরবতা ভেঙে ম্যাম বলে উঠল, তোমার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো। আপনার? ভালো। কোথায় বাসা ভাড়া করে থাকছো? কেন ম্যাম? এমনিতেই। বন্ধুর বাসায়। কেন, মিস কি হয়েছে? এর মতলব কি? আজ এগুলো জিজ্ঞেস করছে কেন? কি হলো বলো? বন্ধু ওর বাসায় একাই থাকে, তাই আমি ওর সাথে থাকছি। ও ম্যাম অফিস তো এইদিকে না, তাহলে এদিকে যাচ্ছেন কেন? চুপচাপ বসে থাকো। আমি চুপ হয়ে গেলাম। একটু পরে
ম্যাম একটা নদীর পাড়ে গাড়ি দাঁড় করালো। এই নদীর পাড়ে এসে দুইজন যে কত ঘোরাঘুরি করছি, আগের কথাগুলো মনে পড়ে গেল। কিন্তু হঠাৎ এখানে নিয়ে এলো কেন? এই কি করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। নামো। ম্যাম নেমে গেল, তাই আমিও নামলাম। ম্যাম আমার হাত ধরে টেনে একটা বেঞ্চে বসালো। আবার এক হওয়া যায় না? তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে। জি ম্যাম, ঠিক বুঝলাম না। আর অফিস দেরি হয়ে যাচ্ছে। ঠাস ঠাস। রাখ তোর অফিস। আর কি সব সময় ম্যাম ম্যাম বলিস? আপনি আমার অফিসের বস, ম্যাম তো বলা লাগবেই। অফিস চলেন, না হলে অফিসে যেতে দেরি হয়ে যাবে। আর একবার অফিসের নাম নে। তোকে যদি এই নদীতে ফেলে না দিই, এমন কেন করছো? আমার খুব কষ্ট হচ্ছে। সেদিনের জন্য সরি। আসলে সেদিন একটু ম্যাম প্লিজ যাবেন, না হলে আমি কিন্তু চলে যাব। তুমি আমার পিএ, আমার সাথে থাকবে, আর এটাই তোমার কাজ। আমি চুপ করে থাকলাম। ম্যাম আবার বলল, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমি বামন হয়ে চাঁদে হাত দিতে গেছিলাম এবং পেয়েও গিয়েছিলাম। চাঁদকে আবার কালো আধারে হারিয়ে ফেলেছি। চাঁদ আবার এখন আমার কাছে ধরা দিতে চাইছে, কিন্তু আমি আর ধরতে চাই না। কেন? ধরলে সমস্যা কোথায়? এমনিতেই আর বেশি বাড়াবাড়ি করলে আমি চাকরি ছেড়ে চলে যাব। সেই সুযোগ নেই। চাকরি ছাড়তে গেলে তোমাকে 10 লাখ টাকা দেওয়া লাগবে। তুমি সেই পেপারে সাইন করেছো। ম্যামের দিকে অবাক হয়ে তাকালাম, তারপর বললাম, আমি আবার কখন সাইন করলাম? যখনই হোক করেছো। আর টাকা না দিতে পারলে জেলে যেতে হবে। আমি চুপ করে থাকলাম। ম্যাম আবার বলল, আমাকে আবার আপন করে নিতে সমস্যা কোথায়? আমি পারছি না তোমাকে ছাড়া, অনেক কষ্ট হচ্ছে। প্লিজ এবার চলেন, আমার আর এগুলো ভালো লাগছে না। ম্যামের চোখ ছলছল করছে, আমারও তো অনেক কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে শক্ত করে জড়িয়ে ধরে বলি, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু তোমার ভালোর জন্য আমার ভালোবাসা কোরবান করছি। তুমি আমার কাছে ভালো থাকতে পারবে না, তোমার জন্য তোমার লেভেলের ছেলে লাগবে। ওকে চলো। আর কারণটা তো বলো, কেন আমাকে আবার আপন করে নিচ্ছ না? প্লিজ আপনি থামবেন। ম্যাম আর কিছু না বলে গাড়িতে উঠে পড়ল। আমিও উঠলাম। একটু পরে অফিসে চলে এলাম। ম্যাম আসতে দেরি হলো যে, রাস্তায় কোনো সমস্যা হয়েছে নাকি? না, তেমন কিছু হয়নি। মিটিং এর জন্য সবকিছু রেডি আছে। কি ম্যাম? 11টার সময় মিটিং শুরু হলো। মিটিংটা খুব একটা বড় না, তাই তাড়াতাড়ি শেষ হলো। দুপুরে খাবার সময় ক্যান্টিনে যাওয়ার সময় ম্যাম বলল, আমিও তোমার সাথে যাব। না বলতে পারছি না, কারণ উনি আমার বস। আচ্ছা চলেন। ক্যান্টিনে চলে এলাম। এসে রিমি যেই টেবিলে বসে আছে ওখানে এসে বসলাম। খাওয়া শেষ। শুরু করলাম। ম্যাম যে তাও আছেন। ম্যাম বসেন। আচ্ছা, আমি খাবার অর্ডার দিয়ে আসছি। আমি দিচ্ছি। না ম্যাম, আমিই দিই। আপনি না হয় অন্যদিন দিয়েন। আমি আছি, দিচ্ছি। আপনি অন্যদিন দিয়েন। খাইয়ে নিশ্চিত খোটা দিবে। ম্যাম মনে হয় শুনে ফেলেছে, তাই আমার দিকে কেমন করে তাকালো। ম্যাম খাবার অর্ডার দিল। একটু পরে খাবার এলো, তাই খাওয়া শুরু করলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে এলাম। যাওয়ার সময় ভাবলাম চাকরি খোঁজার জন্য যাব, কিন্তু গিয়ে কি করব? এই চাকরি ছাড়তে গেলে তো 10 লাখ টাকা লাগবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কি ভাবা হচ্ছে? কিছু না ম্যাম। চলো যাওয়া যাক। জি। ম্যামের সাথে হাঁটতে হাঁটতে নিচে এলাম। তখন ম্যাম বললেন, গাড়ি চালাতে পারো? না ম্যাম, আচ্ছা শিখে নিব। তারপর গাড়িতে উঠে পড়লাম। ম্যাম গাড়ি চালাতে লাগলো। আমি অন্য সাইডে তাকিয়ে আছি আর আগের দিনের কথাগুলো ভাবছি। যদি ব্রেকআপ না হতো তাহলে দুজনে কত আনন্দ করতাম। ওইদিকে তাকিয়ে কি দেখছো? কিছু না ম্যাম। গাড়ির গ্লাসে লক্ষ্য করলাম আমার চোখের কোণে পানি জমা হয়ে আছে, তাই তাড়াতাড়ি চোখ মুছলাম। তুমি আমাকে যতই ইগনোর করো, আমি জানি তুমি আমাকে এখনো আগের মতোই ভালোবাসো। ম্যামের বাসার সামনে চলে এলাম। এসে আমি নেমে গেলাম।
তারপর বাসায় চলে এলাম। এমনভাবে একটা মাস পার হয়ে গেল। এই একটা মাসে ইরা অনেকবার এক হওয়ার জন্য বলেছে, আমি বারবার ফিরিয়ে দিয়েছি। আমার কাছে কখনো সুখী থাকতে পারবে না। আর ওর তো অনেক টাকাওয়ালা ছেলে চাই, যে ওর কাছ থেকে নিবে না, বরং ওকে আরও দিবে। বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যাবে, প্রতিদিন শপিং করে দিবি। কেন যে এখানে জবটা নিলাম, আমি আর এই কষ্টগুলো সহ্য করতে পারছি না। কেন যে সেদিন না পড়ে সাইন করিয়েছিলাম। অফিসের সব স্টাফদের বলো যেন সবাই এক জায়গায় জমা হয়। জি ম্যাম। আমি সবাই এক জায়গায় হওয়ার জন্য বললাম। তারপর ম্যামের ক্যাবিনের সামনে এসে বললাম, ম্যাম সবাই এক জায়গায় হয়ে গেছে। ওকে। ম্যাম বাইরে এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, আগামীকাল আমার জন্মদিন, সবাইকে আগামীকাল ইনভাইট করলাম। এটা বলার জন্য সবাইকে এক জায়গায় হতে বলা। এখন সবাই নিজ নিজ কাজে যেতে পারেন। সবাই চলে গেল। যাবার সময় আগামীকাল তোমার ছুটি, আর রাতে অবশ্যই আসবা। আমি মাথা নাড়ালাম। আমার মাথা নাড়া দেখে ম্যাম বললেন, মুখ নেই, মুখে বলতে পারো না? ওকে যাব। পরের দিন বিকালে বসে আছি, তখন রাফি বলল, আজ তো ইরাফুর বার্থডে, তো কি নিয়ে যাবি? আমি যাব না, আর গিফটও যাবে না। কেন যাবি না? এমনিতেই উপায় নেই যে চাকরি ছেড়ে পালিয়ে যাই। আমি কিছু বলবো না। যদি হারিয়ে ফেলিস তাহলে অনেক বড় একটা ভুল করবি, আর তখন হারিয়ে সারা জীবন পস্তাবি। আমার সিচুয়েশন আমি বুঝি, আমিও হারাতে চাই না, কিন্তু বাস্তবতার কাছে হেরে যেতে হচ্ছে। রাতে শুয়ে আছি, তখন ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি ইরা ফোন দিচ্ছে। আমি ফোন অফ করে দিলাম। ফোন অফ করে দিলে কেন? তার মানে কি আসবে না? ইরা, কেক কাটার সময় হয়ে এলো, তাড়াতাড়ি আয়। আসছি আব্বু। ম্যাম কেক কাটার জন্য বাইরে এলো, এসে আবার চারদিকে তাকাতে লাগলো, এটা দেখার জন্য যে আমি এসেছি কিনা। চারিদিকে এমন ভাবে কি দেখছিস? কিছু না। কেক কাটার আগে সবাইকে একটা খুশির খবর দিয়ে দিই। আজ আমার শিহাবের সাথে আমার মেয়ের এঙ্গেজমেন্ট। আব্বু, তুমি এটা কি বলছো? তুমি আমার মতামত না নিয়ে কিভাবে এত বড় ডিসিশন নিতে পারো? বাসা ভর্তি লোকজনের সামনে এগুলো কি হচ্ছে? আমি তোমার আব্বু, আমি তোমার ভালো মন্দ বুঝি। আমি বড় হয়েছি, তুমি আমার মতামত ছাড়া কিছু করতে পারো না। তোমার সাহস কি করে হয় আমার সাথে উঁচু গলায় কথা বলার? ম্যাম কাঁদতে কাঁদতে চলে গেল, তারপর দরজা লাগিয়ে কাঁদতে লাগলো। আঙ্কেল ম্যামের দরজার সামনে গিয়ে বলল, ইরা, বাইরে এসো, না হলে অনেক খারাপ হয়ে যাবে। ম্যাম কোনো কিছুই বলছে না, শুধু বালিশে মুখ গুজে কেঁদে যাচ্ছে। আঙ্কেল আবার পার্টির ওখানে গিয়ে বলল, দুঃখিত, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। পার্টি এখানে স্টপ করা হলো। মানুষের যা কাজ, সবাই বিভিন্ন ধরনের কথা বলতে বলতে চলে গেল। আঙ্কেল ওখানে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তখন শিহাব, মানে ইরার সাথে যার এঙ্গেজমেন্ট হওয়ার কথা, সে বলল, আঙ্কেল, আপনি বললেন এরা আপনার উপরে কথা বলার সাহস পাবে না, তাহলে এটা কি হলো? শুধু মুখে বড় বড় লেকচার। আব্বু চলো। শিহাব এবং ওর পরিবারের সব চলে গেল। আঙ্কেল ইরার রুমের সামনে আবার গেল, গিয়ে বলল, ইরা, দরজা খুলো, না হলে কিন্তু ভালো হবে না। ইরা কোনো রেসপন্স করছে না। আঙ্কেল এবার জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। একসময় দরজা ভেঙে গেল। আঙ্কেল ভিতরে গিয়ে দেখে ইরা রুমে নেই। বেলকনিতে এসে দেখে একটা শাড়ি বাঁধা আছে। ইরা পালিয়েছে, ওকে তো আজ মেরেই ফেলবো। ঘুম আসছে না, এপাশ ওপাশ করছি, তখনই কলিং বেল বাজার শব্দ আসছে এবং এক নাগাড়ে বাজিয়ে যাচ্ছে। এখন আবার কে এলো? রুমের থেকে বেরিয়ে বাইরে এসে দরজা খুলে দিলাম। সামনে তাকিয়ে দেখি ইরা। ইরা কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তুই যদি আমাকে ফিরিয়ে দিস তাহলে আমি সুইসাইড করব। আপনি এখানে কেন? আজ না আপনার বার্থডে? আব্বু আমার অন্য জায়গায় বিয়ে দিতে চায়। আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আমি এই বাড়ি থেকে পালিয়ে এসেছি। চল, তোর গ্রামের বাড়িতে চলে যাব। কী সব বলছেন? আপনি আপনার বাসায় ফিরে যান। আমি ফিরে যাব না।
আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আপনি আপনার বাসায় ফিরে যান। আঙ্কেল যার সাথে বিয়ে ঠিক করেছে সে নিশ্চয়ই অনেক ভালো এবং টাকাওয়ালা হবে। আমি যাব না। ইরাকে ছাড়িয়ে হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে এলাম। তারপর বাইকের চাবি নিয়ে এসে বললাম, ওঠেন। ইরা উঠে পড়ল। ভেবেছে পালিয়ে যাব। একটু পরে ইরা বাসার সামনে এলাম। তুমি আমাকে এইখানে নিয়ে এলে কেন? নামেন, তারপর বলছি। ইরা নামলো। তারপর আমি নেমে ইরার হাত ধরে টানতে টানতে ওর বাসার ভিতরে নিয়ে গেলাম। বাসার সবাই অনেক চিন্তিত হয়ে বসে আছে। আঙ্কেল ইরাকে দেখে ইরার কাছে এলো, এসে থাপ্পড় মারতে গেল। তখন আমি আঙ্কেলের হাত ধরে বললাম, মারবেন না। আমি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি তেমন কিছুই করব না। আমাদের রিলেশন প্রায় 1.5 বছরের। 3 মাস আগে আমাদের ব্রেকআপও হয়। ইরা চায় আবার আমরা একসাথে হই, কিন্তু আমি চাই না, কারণ আমি গরিব। ইরাকে চালানোর মতো সামর্থ্য আমার নেই। আপনার মেয়েকে আপনার কাছে জমা দিয়ে গেলাম, আর প্লিজ মারবেন না। আব্বু, তুমি আমার যেখানে বিয়ে দিবে আমি সেখানেই করব। আমি আর কিছু বললাম না। বাইরে এসে বাইক নিয়ে চলে এলাম। 2 চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়েছে। অনেক কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ আমার দেহ থেকে প্রাণ বের করে নিচ্ছে। বাসায় চলে এলাম। ইরা আপু কোথায়? ওর বাসায় রেখে এলাম। তুই কিন্তু তোর জীবনের সবচেয়ে বড় ভুল করছিস। এর জন্য তোকে অনেক পস্তাতে হবে। আমি কিছু না বলে রুমে এসে আমার পোশাক গোছাতে লাগলাম। কোথায় যাবি? আমার বাড়ি চলে যাব। এত রাতে বাস পাবি না। আমার কিছুই ভালো লাগছে না। বাসা থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম। পিছন পিছন রাফিও এলো। বাসায় চল, সকালে যাবি। আমাকে বাধা দিস না। রাফি আমার সামনে এসে আমাকে একটা থাপ্পড় মারলো। আমি রাফিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ওকে খুব ভালোবাসি, ওকে ছেড়ে থাকতে আমিও পারবো না। তাহলে তখন দিয়ে আসলি কেন? এছাড়া আমার কিছু করার নেই। তুই তো জানিস আমি কেমন পরিবারের। এখন বাসায় চল। রাফির সাথে বাসায় চলে এলাম। এসে রুমে শুয়ে পড়লাম। রাতে আর 2 চোখ এক করতে পারলাম না। কেঁদে কেঁদে রাত পার হয়ে গেল। তুই যে চোখ লাল করে নিয়েছিস, এখন বাসা থেকে বের হলে সবাই বলবে কি বলতো? যে যা বলবে বলুক, আমি আর একটা মুহূর্ত এখানে থাকবো না। আমি বাড়ি চলে যাব। তুই তোর বাসায় গিয়েও ইরা আপুকে বলতে পারবি? আমাকে বাধা দিস না। আমি ব্যাগ হাতে করে বাইরে চলে এলাম। তোকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি। দরকার নেই, আমি যেতে পারবো। আমি হাঁটতে থাকলাম। রাস্তায় এসে একটা রিক্সা ডেকে উঠে পড়লাম। দুপুরের সময় বাড়িতে পৌঁছালাম। মা আমাকে দেখে বলল, তুই এই সময় এলি যে? চাকরি চলে গেছে, তাই চলে আসলাম। আর চাকরি করব না। এদিকে যা পাবো তাই করব। কি হয়েছে? তেমন কিছুই হয়নি মা। আচ্ছা, খাবার হয়েছে, সকালে না খেয়ে বেরিয়েছি। তরকারি হলেই হয়ে যাবে। আচ্ছা যা, গোসল করে বিশ্রাম নে। ঘরে এসে পোশাক চেঞ্জ করে গোসল করতে গেলাম। ইরার কথা মনে পড়তেই বুকের ভেতর দুমড়ে মুচড়ে উঠল। একটু পরে গোসল করে বের হলাম। ঘরে বসে আছি, তখন মা এলো। এসে বলল, খেতে আয়, রান্না হয়ে গেছে। আচ্ছা। ঘর থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে আবার ঘরে এলাম। এসে শুয়ে পড়লাম। ঘুম ঘুম পাচ্ছে তাই ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে বাইরে বের হলাম। বাইরে এসে চুপ করে বসে আছি। তখন আশা এলো। এসে বলল, ভাইয়া, তোমার কি হচ্ছে? তোমার মন খারাপ কেন? কিছু হয়নি, চাকরি চলে গেছে তাই মন খারাপ। না, আমার তো মনে হচ্ছে কিছু হয়েছে। কিছুই হয়নি। আচ্ছা চল মাঠের দিক থেকে ঘুরে আসি। আচ্ছা চলো। আর ভুট্টাও পেকে গেল। চল গিয়ে দেখি, তারপর দেখব কি করব। তারপর ভাই বোন হাঁটতে হাঁটতে খেতে চলে এলাম। আর কয়েকদিন পর কেটে নিতে হবে। আচ্ছা, কাঁচাগুলো নিয়ে এসো, পুড়িয়ে খেতে হবে। দাঁড়া, নিয়ে আসছি। ভিতর থেকে বেছে বেছে কয়েকটা নিয়ে এলাম। এবার চল বাড়ি যাই। এই ভুট্টা বিক্রি করে আর ব্যাংকে যে টাকা জমা আছে ওগুলো দিয়ে তোর বিয়ে দিব। বলেই হলো নাকি? আগে তোমার বিয়ে হবে তারপর? আগে তোর বিয়ে দিব, তারপর আমি বিয়ে করব। না, তোমার আগে তারপর। আগে তোর, তারপর আমার। তুই ইন্টার শেষ কর, তারপর বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিব। পড়ালেখা শেষ করবো তারপর বিয়ে। আচ্ছা আচ্ছা, তোর সাথে আমি পারবো না এখন, চল। আশার সাথে এমন ঝগড়া করে একটু ভালো লাগলো। তারপর বাড়িতে চলে এলাম। এমনভাবে দেখতে দেখতে 5 দিন পার হয়ে গেল। ইরা, তো রেডি হওয়া হয়েছে? ছেলেপক্ষ কিন্তু এসে পড়বে। আন্টি ইরাকে দেখে চিৎকার করে উঠল। আন্টির চিৎকার শুনে ইরার রুমে সবাই হাজির।
কি হয়েছে, এমনভাবে চিৎকার করলা কেন? আন্টি কাঁদতে কাঁদতে ইরার দিকে ইশারা করলো। সবাই দেরি না করে তাড়াতাড়ি ইরাকে ধরে বাইরে নিয়ে এলো। তারপর গাড়িতে উঠিয়ে হাসপাতালের দিকে রওনা হলো। ইরা বাঁচবে তো? কান্না করিও না, ইরার কিছুই হবে না। হাসপাতাল এসে তাড়াতাড়ি করে আইসিইউতে নিয়ে গেল। বেশ কিছুক্ষণ পরে যখন ডাক্তার আইসিইউ থেকে বের হলো, আঙ্কেল আন্টি আর বাকি সবাই ভিতরে গেল। আকাশ প্লিজ ফিরিয়ে দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসবে। আন্টি ইরার কাছে গিয়ে বসলো। তারপর ইরা? আম্মু আকাশ, আকাশ কোথায়? আকাশ তো নেই, ওকে কোথায় পাবো? তোমার জন্য আমার মেয়ের এমন অবস্থা। তাড়াতাড়ি আকাশকে খুঁজে নিয়ে আসো। তোকে আর কথা বলতে হবে না, তুই রেস্ট নে। তোর আব্বু আকাশের ঠিকানা খুঁজে বের করছে। আঙ্কেল চুপ করে দাঁড়িয়ে আছে। একটু চুপ থাকার পর আঙ্কেল বললেন, আকাশকে কোথায় পাবো? ওর সম্পর্কে তো তেমন কিছু জানি না। ও মনে হয় ওর গ্রামে চলে গেছে, ওর সব ঠিকানা অফিসে আছে, আমার পিএ হিসেবে ছিল। তখনই ইরার শ্বাস নিতে সমস্যা হতে লাগলো। আন্টি তাড়াতাড়ি অক্সিজেন মাস্ক ইরার মুখে দিয়ে দিল। 3 দিন পর আমি রুমে শুয়ে আছি আর ভাবছি ফসল বিক্রি করার টাকা দিয়ে কি করাবো। তখন বাইরে গাড়ি থামার আওয়াজ পেলাম। আমার বাড়ির সামনে আবার কে গাড়ি থামাবে? হয়তো মনের ভুল। আপনারা কে? অফিসের আকাশের রুম কোনটা? ওটা কিন্তু আপনারা কে বলবেন? আশা কে এসেছে? চিনি রে মা, তুমি বাইরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কে? বসি, তারপর না হয় বলি। হঠাৎ দরজা লাগার শব্দ পেলাম, তাই দরজার দিকে তাকালাম। দরজার দিকে তাকিয়ে তো আমি আকাশ থেকে পড়লাম। আমি কি ঠিক দেখছি না স্বপ্ন? তাই চোখ ডলতে লাগলাম। না আমি স্বপ্ন না, ঠিক দেখছি। তাড়াতাড়ি উঠে বসে পড়লাম। ইরা আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে আমাকে উঠিয়ে ঠাস ঠাস করে দুই গালে থাপ্পড় দিয়ে শক্ত করে ধরে কাঁদতে লাগলো। এমনভাবে ধরেছে মনে হচ্ছে আমি যেন পালিয়ে যাচ্ছি। তোকে ছাড়া থাকতে পারবো না, তোকে খুব ভালোবাসি, তুই কেন বুঝতে পারছিস না? আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। ও এখানে কিভাবে এলো? তুমি এখানে কিভাবে এলে? বাসা থেকে পালিয়ে এসেছি, এবার যদি ফিরিয়ে দিস তাহলে তোর সামনেই সুইসাইড করব। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আচ্ছা আর ফিরিয়ে দিব না, এখানে সারা জীবন রেখে দিব। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম। বাইরে ওগুলো কে কথা বলছে? আব্বু আম্মু তাও এসেছে। তুমি না বললে তুমি পালিয়ে এসেছো? মিথ্যা বলেছি। এখন ছাড়ো আর বাড়িয়ে চলো। না ছাড়বো না, তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস। এমনভাবে জড়িয়ে ধরে থাকলে সব কষ্ট দূর হয়ে যাবে নাকি? আমি আর কিছু বললাম না, ওভাবে জড়িয়ে ধরে থাকলাম। একটু পর বললাম, এবার ছাড়ো। ইরাকে ছাড়িয়ে বিছানায় বসলাম। তোমার অবস্থা এমন কেন হয়েছে? তোর জন্যই তো এমন হয়েছে। সরি। সরি বললেই মাফ করব না, তার সাথে কপালে আর গালে কিস করতে হবে। ওকে, ইরার গালে আর কপালে কিস দিলাম, হয়েছে? এখানে কে দিবে? সব জায়গায় দিব, তবে বিয়ের পর। ওরে দুষ্টু, আচ্ছা দিও, কোথায় কোথায় দিবে? এত ভিউয়ার্সদের সামনে কি বলা যায়? আচ্ছা কানে কানে বলছি। আচ্ছা অনেক কানাকানি হলো, এখন বাইরে চলো। দাঁড়াও আমি কিস দিই। আচ্ছা দাও তাহলে। মিঙ্গেলরা এমন গল্প শুনে মজা নিবে আর আমার মতো সিঙ্গেল আবালরা শুনে শুনে মরবে। তা যাই হোক ভাই, সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, এটা বলা শুধু সিঙ্গেলদের সান্ত্বনা দেওয়ার জন্য। আচ্ছা বাইরে চলো। বাইরে এলাম, এসে দাঁড়িয়ে ওনাদের কথা শুনতে লাগলাম। কাজে ডেকে বিয়েটা ফরিয়ে নিই। আপনারা সবাই ঢাকা আসলে তখন অনুষ্ঠান করব। বেয়ান কি বলেন? আচ্ছা যা ভালো বুঝেন। বেয়াই সাহেব কোথায়? আব্বা 3 মাস আগে মারা গেছে। কখন মারা গেছেন? তোমার সাথে ব্রেকআপ হওয়ার 2 দিন পর। তারপর বাড়ি চলে আসি, তারপর আর যাওয়া হয়নি। তারপর তো জানো তোমাদের অফিসে চাকরির জন্য গেছিলাম। যদি জানতাম ওটা তোমাদের অফিস তাহলে কি এত কিছুই হতো না। তুমি থাকতে তোমার মতো আর আমি থাকতাম আমার মতো। আল্লাহ আমাদের মেলাবে, তাই তোমাকে নিয়ে গেছিল। তোমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলছো? কিছু না আব্বু।
আমরা তোমাদের কাজে ডেকে বিয়েটা পড়িয়ে নিচ্ছি, তারপর ঢাকা গিয়ে অনুষ্ঠান করব। ওকে। ভাইয়া, থাপ্পড় দুইটা শব্দ জোশ ছিল, খুব লেগেছে তাই না? আশার কথা একটু লজ্জা পেলাম, তাও ওর দিকে রেগে তাকালাম। আশা, আমার সাথে রান্নাঘরে আয়। রান্নাঘরে যাওয়া লাগবে না, আসার সময় আমরা হোটেল থেকে খেয়ে এসেছি। দেখে তো মনে হচ্ছে না আপনারা খেয়ে এসেছেন। হালকা কিছু খাওয়ার ব্যবস্থা করি। মা আর আশা রান্নাঘরে চলে গেল। তুমি বসো, আমি রান্নাঘর থেকে আসছি। আমিও রান্নাঘরে চলে এলাম। এই কি খাবার দিব? ওরা তো কত বলক, আমাদের নিম্নমানের খাবার ওদের মুখে রুচবে। আমি যে মিষ্টি নিয়ে এসেছিলাম ওগুলো আছে, আছে। ওগুলো দাও। আর চানাচুর বিস্কুট দাও আর চা করো। বিস্কুট থাকলেও চানাচুর নেই, আমি খেয়ে নিয়েছি। ওরে রাক্ষসী, আচ্ছা আমি দোকান থেকে নিয়ে আসছি। তারপর দোকান থেকে চানাচুর আর বিস্কুট নিয়ে এলাম, তারপর খেতে দেওয়া হলো। বিকেলে হয়ে গেল, তাই বাজার করার জন্য বের হচ্ছি, তখন ইরা বলল, কোথায় যাবে? বাজারে। আমিও যাব। না, যেতে হবে না। আমি কিন্তু আমার শাশুড়ি আম্মুকে ডাকবো। ডাকো, কিন্তু তাও নিয়ে যাচ্ছি না। ইরা আর কিছু না বলে বাইরে চলে গেল। একটু পর মাকে সাথে নিয়ে এলো। বৌমাকে সাথে নিয়ে যা। ঠিক আছে। মা চলে গেল। হাঁটতে পারবা তো? গাড়ি নিয়ে যাব। আচ্ছা চলো তাহলে। আমাকেও হাঁটা লাগলো না। বাড়ির বাইরে আসতেই প্রতিবেশীদের কথা কানে এলো। গ্রামের মানুষ কেমন সেটা গ্রামের মানুষ ভালোভাবে জানে। ইরাদের আসার সংবাদ গ্রামীণ সিমের স্পিড থেকে তাড়াতাড়ি গ্রামের ভিতরে ছড়িয়ে পড়ছে। ভাই রে ভাই, গ্রামীণ স্পিডের স্পিড সম্পর্কে কি আর বলবো। আমার তো মনে হয় গ্রামীণ সিমের স্পিড ছোট বাচ্চাদের মুতের স্পিডের থেকেও কম। একটু পরে বাজারে চলে এলাম। এসে বাজার করে বাড়িতে এলাম। রাতে বিয়েটা হয়ে গেল। তারপর হালকা খাওয়া দাওয়া করলাম। একটু পরে বাসর ঘরে গেলাম। মনে হচ্ছে না যে আমার বিয়ে হয়েছে এবং এটা আমার বাসর ঘর। ইরা আমার কাছে এসে সালাম করতে গেল, তখন ইরাকে ধরে নিয়ে খাটে বসালাম। তারপর বললাম, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে হয় না। আচ্ছা, এটা কি বাসর ঘর? তোমার কি মনে হয়? কোনো সাজ নেই, কোনো কিছুই নেই। যা আছে তাই। সময় কোথায় যে এগুলো কেউ করবে? আর তুমি ওভাবে খাটের কোনায় কি দেখছো? দেখছি খাট ঠিক আছে কিনা। যদি খেলার সময় ভেঙে যায়। আমার কথা শুনে ইরা মুখ লজ্জায় লাল করে নিল। তুমি লজ্জা তাও পাও? কিন্তু আজ কোনো খেলা হচ্ছে না। আজ তো খেলা হবে। আমি এগিয়ে গেলাম। তারপর বাকিটা ইতিহাস। বুঝলে বুঝপাতা, না বুঝলে বাঁশপাতা। এই ইতিহাস সম্পর্কে না জানাই ভালো। তা যাই হোক, পরদিন সকালে ইরা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। এই যে ম্যাম, উঠবেন? সকাল হয়ে গেছে। আর একটু। না, আর একটু না, ওঠো, ফ্রেশ হওয়া লাগবে। আচ্ছা যাও। আমি উঠে ফ্রেশ হয়ে এলাম। এই উঠো, যাও ফ্রেশ হয়ে এসো। আর একটু পরে। ইরাকে ধরে টেনে নিচে নামলাম। উঠবে না এমনভাবে টেনে নিয়ে যাব। সময় আমারও আসবে। আসবে তখন আসবে, এখন যাও। ইরা উঠে বসলো, তারপর বলল, ওয়াশরুম কোন দিকে? তোমাদের মতো এগুলো ওয়াশরুম না। কল থেকে বালতিতে পানি চেপে বদনায় উঠে গোসল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, গ্রামের ছেলেকে বিয়ে করলে তো এমনভাবে গোসল করতে হবে। এখন তো শুধু আরো অনেক কিছুই করতে হবে। যাক, নতুন কিছু অভিজ্ঞতা হবে। কি হবে পরে দেখা যাবে। এখন ফ্রেশ হয়ে এসো। ইরা গোসল করতে গেল। একটু পরে গোসল শেষ করে এলো। কেমন লাগলো ম্যাম? হাত আর কোমরে ব্যায়াম ভালো হচ্ছে। আগামীকাল তোমাকে দিয়ে একটা কাজ করাবো। বলতে পারো ওটা ভালোবাসার পরীক্ষা। কি পরীক্ষা? আগামীকাল এলেই বুঝতে পারবে। এখন বাইরে চলো। দিনটা এমনভাবেই চলে গেল। বিকেলে শ্বশুর শাশুড়ি চলে গেল। রাতে শুয়ে আছি, তখন ইরা দরজা লাগিয়ে এসে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। বাপ রে বাপ, এত কাজ! আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। কাজ তো হবেই। তুমি তাহলে ঢাকা চলে যাও, আমি 1 মাস পরে আসছি। পাগল নাকি? আমি যাচ্ছি না, তাতে যতই কাজ করা লাগবে লাগুক। কেন? তুমি কাজ করে তো ক্লান্ত হয়ে যাচ্ছ। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন চুপ করে ঘুমাও, আমিও ঘুমাই। আমার মিষ্টি কোথায়? এখন মিষ্টি কোথায় পাবো? কাছে এসো। ইরার মাথা ধরে 4 ঠোঁট এক করে দিলাম। 3 মিনিট পর ছেড়ে দিলাম। এই মিষ্টির কথা বলছিলাম। আমি আরো মিষ্টি খাবো। বারণ করেছে কে? জান ভাই, এখন মিষ্টি খাওয়া খাই হবে। পরের দিন সকালে চলো, এখন ভালোবাসার পরীক্ষা দিবা। তোমাকে ছাড়া থাকার কথা বাদ দিয়ে যা বলতে, যা করতে বলবে তাই করব। তেমন কিছু না, গোয়ালঘর থেকে গরুর গোবর তুলতে হবে। হা হা হা।
আমি পারবো না। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? ইরা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না, পড়েছে মাইন্ডকার চিপায়। আমি ওর অবস্থা দেখে মিটমিট করে হাসছি। অন্য কিছু করলে হয় না? না, হয় না। চলো তাহলে, আমার তো ভেবেই শরীর গুলিয়ে উঠছে। ঘর থেকে বেরিয়ে যখন গোয়াল ঘরের দিকে যাচ্ছি তখন মা বলল, কোথায় যাবে? তোমার বৌমা বলে গোবর তুলবে। আশা, ঝাঁটাটা দে। আমার বৌমা বলেছে না তুই বলছিস? না না, আমি বলবো কেন? তোমার বৌমাকে জিজ্ঞেস করো। তুমি আবার ঝাঁটা হাতে নিলা কেন? তোর ভূত ছাড়াবো তাই। কেমন আমার মেয়েটাকে দিয়ে গোবর তুলাবে বলছে? আমার 2টা মেয়ে, তুই আমার কেউ না। যা বাড়ি থেকে বের হ। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। এখন অন্যের মেয়ে আপন হয়ে গেল আর আমি পর হয়ে গেলাম। আচ্ছা, তুমি কি আমার সৎ মা? তুই যাবি না তোকে ছাটা মেরে বের করব? যাচ্ছি যাচ্ছি। বাসা থেকে বেরিয়ে চলে এলাম, এসে একটা দোকানে বসলাম। তখন দোকানে সব মানুষ শুরু করলো। সবার উত্তর দিতে দিতে আমি কাহিল। ওখান থেকে উঠে চলে এলাম। ফোনটা বেজে উঠলো। ফোন বের করে দেখি ইরা ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ম্যাম, বলেন। কোথায় আছো? সিঙ্গেল ছেলে আর কি করবে, ঘুরে ঘুরে মেয়ে দেখছে। তুমি সিঙ্গেল আর মেয়ে দেখছো? বাসায় এসো, তোমার খবর আছে। হাসতো বাড়ি যাচ্ছি না। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো, আমি কেন বাড়ি যাব? আমি তো বাড়ি যাব না। দেখা যাবে। বারবার ইরা ফোন কেটে দিল। ঘুরতে ঘুরতে স্কুল লাইফের বন্ধুদের পেয়ে গেলাম, তাই লাগলাম ওদের সাথে গল্প করতে করতে দুপুর হয়ে গেল। ইরা ফোন দিল, ফোন কেটে দিলাম। আবার ফোন দিল, আবার ফোন কেটে দিলাম। এইভাবে বারবার ফোন কেটে দিলাম। এবার মা ফোন দিল। ফোন রিসিভ করতেই, তুই কোথায় আছিস? তাদের বাসায় আয়। যাব না। এখন যদি না আসিস তাহলে আর কখনো আসতে পারবি না। আসছি আসছি, উঠে হাঁটতে লাগলাম। 5 মিনিট পর বাড়ি চলে এলাম। আমি আসা মাত্রই আশা বলল, ঘরে যাও, গিয়ে দেখো তোমার সিনিয়র বউ কেমন করে গেছে। দিকে আসার কথা শুনে আসার বুড়ুকে ভুরুকুচ তাকালাম। ও কিভাবে জানলো ইরা আমার সিনিয়র? নিশ্চয়ই ইরা নিজে বলেছে। কেন, কি হয়েছে? যাও তাহলে দেখা করতে। আল্লাহ জানে কি জন্য কাঁদছে। ঘরে এলাম, ঘরে এসে দেখি পাগলিটা শুয়ে শুয়ে কাঁদছে। আমিও শুয়ে আমার দিকে ঘোরালাম। এমনভাবে কাঁদছো কেন? ইচ্ছে হয়েছে তাই। আচ্ছা, আর ফোন কাটবো না। প্রথমবার ফোন দেওয়াতেই রিসিভ করে। এমন ভাবে ফোন কাটছিলা কেন? এমনিতেই। আর এমনভাবে ফোন কাটবো না। কান্না থামাও। তোমার এমনভাবে কান্না করা দেখে আশা তো হাসছে। ভালোবাসা কি ও বোঝে না? তাই? আচ্ছা, তুমি বুঝিয়ে দিও, তাহলে বুঝে যাবে। ভালোবাসা কি বুঝতে গেলে ভালোবাসতে হবে। এখন কান্না থামাও আর আমি গোসল করে নামাজ পড়ে আসি, যদিও অনেক দেরি হয়ে গেছে। ইরার চোখ মুছে দিয়ে উঠে গোসল করে এসে নামাজ পড়ে এলাম। আশা, খেতে দে। বসো, দিচ্ছি। আম্মু আর আশা, তুমিও বসো। তোমরা বসো, আমি খাবার দিচ্ছি। তোমার বসো, আমি দিচ্ছি। আজব তো, এমনভাবে ঝগড়া না করে কেউ একজন দিলেই তো হয়। সবাই বস, আমি খাবার দিচ্ছি। সবাই বসলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। একটু পরে ইরা এলো, এসে বলল, আম্মুকে বলো যেন আমাদের ঢাকা চলে যায় এবং ওখানে থাকে। যাবে? আমার তো মনে হয় না যাবে। বলে তো দেখো। রাতে বলবো। এখন ঘুমাই। তুমি তো রাতে ঘুমাও না। আমি ঘুমাতে দিই না, না তুমি আমাকে ঘুমাতে দাও না। লাগছে তো। ছাড়ো ছাড়ো। বলো, কে ঘুমাতে দেয় না? আমি দেই না, এখন ছাড়ো। এই শোনো না, আমার না একটা চাই। তোমার আবার কিসের অভাব? কিছু একটার অভাব আছে, তাই তো বলছি। ঢাকা গিয়ে কিনে দিব। ধ্যাৎ, তুমি না কিছুই বোঝো না। এগুলো কিনে পাওয়া যায় নাকি? বুঝিয়ে বলো তাহলে। একটা বেবি চাই। এটা আবার কি জিনিস? একদম মজা করবে না। আচ্ছা, নিও। এখন ঘুমাও, আমার অনেক ঘুম আসছে। বিকেলে আমি আশা ইরা ঘুরতে বের হলাম। হঠাৎ ইরা বসে পড়লো। তোমার আবার কি হলো? কিসে পা কেটে গেল? ইরার কথা শুনে ইরার কাছে গেলাম। কতটুকু দেখি? অনেকটুকু তো। স্যান্ডেল পরে আছো, তাও কিভাবে হলো? কাছে কিভাবে কেটে গেল? উঠে তারপর চলো। শহর হলে কোলে তুলে নিতাম, কিন্তু গ্রামে, যদিও গ্রামে কোলে নেই, তাহলে ভূত দেখার মতো পুরো গ্রামের মানুষ তাকিয়ে থাকবে। রক্ত তো অনেক বের হচ্ছে, দাঁড়াও আমি গাছ লাগিয়ে দিই, তাহলে রক্ত বের হওয়া বন্ধ হবে। তাই কর। আশা গাছ তুলে এনে রস করে কেটে যাওয়া জায়গায় দিল। তখন ইরা বলল, কি জ্বলছে?
এটুকু সহ্য করতেই হবে, চলো আস্তে আস্তে যাওয়া যাক। হুম। ইরা আস্তে আস্তে হাঁটতে লাগলো। 5 মিনিটের রাস্তা 10 মিনিটে এলাম। বাড়ি আসতেই মা বলল, ইরা, তোমার পায়ে কি হয়েছে? কেটে গেছে। তোরাও না দেখে চলাচল করতে পারিস না, তাড়াতাড়ি পরিষ্কার করে ব্যান্ডেজ করে দে। রাতে মা তোমরা আমাদের সাথে চলো, ওখানে আমাদের সাথে থাকবে। না রে বাবা, এই ভিটে মাটি ছেড়ে কোথায় যাব না। তোমরা এখানে কিভাবে থাকবে? তোমার খেয়াল কে রাখবে? আশা আছে না? ও তো কিছুদিন পর শ্বশুর বাড়ি চলে যাবে, তখন তখন তোর মামার বাড়ি চলে যাব। মামারা তোমাকে কয়দিন দেখবে, আর মামিরা সবসময় মৌমাছির মতো ভ্যান ভ্যান করবে। আর তুমি যে ইমোশনাল। তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমাকে দেখতে আসবি না। বলছি একটা, বুঝছো আর একটা। যদি কোনো রকম হয়ে যাও তাহলে তো সাথে আসতে পারবো না, তাই না? আম্মু, আপনারা আমাদের সাথে চলেন। জমি জায়গা বাড়ি এগুলো কি করবি? আর যাব কি না ভেবে দেখব। কি আর করবে, এগুলো বিক্রি করে দিব। আশা তুই কি বলিস? মা ভালো জানে, মা যা বলবে তাই। আচ্ছা সকালে জানাও। আল্লাহ হাফেজ। অনেক রাত হয়েছে। তারপর ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন খাবার সময় মাকে বললাম, কি ভাবলে? যেতে পারি, কিন্তু 2-3 মাস পর পর গ্রাম দেখতে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো বিক্রি করার জন্য লোক দেখি। আচ্ছা দেখ। তারপর 10 দিন পর সবকিছু বিক্রি করে ঢাকা চলে এলাম। এসে উঠলাম ইরাদের বাসায়। অনেক ক্লান্ত, তাই ধপ করে বিছানায় পড়ে গেলাম। আমি অনেক ক্লান্ত। আমার ইরার উপর শুয়ে পড়লো কেন? এমনিতেই ক্লান্ত, তার উপরে আটার বস্তা আমার উপরে পড়লো। কি বললি? আমি আটার বস্তা? আমি কিছু বলিনি, তুমি কিছু শুনোনি, এখন নামো। নামবো না, এমন ভাবে শুয়ে থাকবো। মা গো, আমি চিড়ে চ্যাপটা হয়ে গেলাম গো। চুপচাপ শুয়ে থাক, বেশি কথা বললে তোমার গলা টিপে মেরে দিব। আচ্ছা মারো, গলা ধরো। ইরা সত্যি সত্যি আমার গলা চেপে ধরলো। ধরতে পারছি না তো। ইরার কপালে চুমু দিয়ে বললাম, এবার নামো। এখন তো তোমার কাছে বোঝা, তাই না? সত্যি তোমরা বুঝো কম, চিল্লাও বেশি। আমরা মেয়েরা কম বুঝি? আচ্ছা শুয়ে থাকো, তোমার সাথে কথা বলে পারবো না। আমার তো বেবি লাগবে। আজ অনেক ক্লান্ত, আজ পারবো না। আজকে কে বলছে? আচ্ছা অন্য কোনো দিন এনে দিব। আবার মজা শুরু করলে? এখন বাইরে চলো, খেয়ে আসি। চলো। খাবার খাওয়ার জন্য নিচে এলাম। তারপর সবার সাথে টুকটাক গল্প করে ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে, এই যে পিয়ে, তাড়াতাড়ি রেডি হয়ে না, অফিসে যেতে হবে। ইরার কথা শুনে ইরার দিকে তাকালাম। ইরা মিটমিট করে হাসছে। জি ম্যাম, রেডি হচ্ছি। এই যে সহধর্মিনী, আমার টাইটা বেঁধে দাও। হ্যাঁ কর্তা। ইরা আমার টাই বেঁধে দিল। তারপর ইরার কোমর ধরে কাছে টেনে কপালে একটা কিস দিলাম। আর কোথায় দিতে হবে? আর কোথাও না, এখন খেতে চলো। আচ্ছা চলো। তারপর খাবার জন্য নিচে এলাম। তখন শ্বশুরমশাই বলল, তোমরা কি অফিসে যাবা? আব্বু, ইয়াকুব আঙ্কেলের সাথে কথা বলো, আশাকে তো ভর্তি করাতে হবে। ওকে। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে গাড়িতে উঠে পড়লাম। ইরা গাড়ি চালাতে লাগলো। ইরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ইরা বলল, এইভাবে তাকিয়ে থাকবে না। কেন? তোমার এমন ভাবে তাকিয়ে থাকাতে সমস্যা হচ্ছে। আচ্ছা তাহলে বাইরের মেয়েদের দিকে তাকাই। একবার তাকা, যদি তোর চোখ খুলে মার্বেল না খেলি। কি ডেঞ্জারাস, তোমার দিকে তাকাতে দিবে না, বাইরেও তাকাতে দিবে না, তাহলে তাকাবো কোন দিকে? চুপচাপ হয়ে সামনে তাকিয়ে থাকো। পারবো না। আমার কথা শুনে ইরা গাড়ি থামালো। কি বললি? আমি কি কিছুই বলিনি, এখন চলো। ইরা আবার গাড়ি চালাতে লাগলো। বউ, তোমার কি হলো? এমনভাবে চুপ কেন হয়ে আছো? কিছু হয়নি। একটু পরে অফিসে চলে এলাম। ইরা কিছু না বলে হাঁটতে লাগলো, আমিও পিছন পিছন হাঁটতে লাগলাম। ম্যাম, ও ম্যাম, আপনার কি হলো? বউ, কি হলো তোমার? আপু, ও আপু, আপনার কি হলো? কুত্তা, আমি তোর কোন কালের আপু? তা তো জানি না। যেতে যেতে রিমির সাথে দেখা হলো। রিমি বলল, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আকাশ সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। বিয়ে কি হয়ে গেছে? 5 দিন হলো হয়েছে। তাহলে তো ট্রিট পাওয়া যায়। কবে ট্রিট দিচ্ছেন? আর ম্যাম, আপনিও বিয়ে করলেন তো ট্রিট কবে দিবেন? কেবিনে এসো, ট্রিট দিচ্ছি। ম্যামের আবার কবে বিয়ে হলো?
13 দিন হলো। ও, আপনি কবে বিয়ে করছেন? আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি যে বিয়ে করব? আমি তো ছোট বাচ্চা, দেখা যাক 3-4 বছরের ভিতরে বিয়ে করে নিব। ইরা আমার কথা শুনে রেগে আগুন হয়ে গেছে, মনে হচ্ছে আমাকে চোখ দিয়ে গিলে খাবে। ইরা ওর কেবিনে চলে গেল। আচ্ছা বাই। ম্যাম এমনভাবে রাগলেন কেন? ম্যাম আমার বউ। কি? জি বাই। কেবিনে আসতে ইরা আমার কলার ধরে বলল, তোর আবার বিয়ে করার শখ জেগেছে তাই না? কই না তো, তখন তো মজা করছিলাম। তোর মজা করা বের করছি, আর তোর বিয়ে করার স্বাদ ভালো করে খুঁচিয়ে দিচ্ছি। কি করবা? আর ছাড়ো, কেউ এসে পড়বে। ট্রিট নিবি না তোর? আর কিছু বলার আগে ইরা মাথা ধরে, ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। ইরাও রেসপন্স করতে লাগলো, একটু পর ছেড়ে দিলাম। আমি আমার ট্রিট নিয়ে নিলাম। এটা অফিস। জানি, কিন্তু তুমিও তো রেসপন্স দিলা। আচ্ছা যাই হোক, এখন তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। আমি আমার কেবিনে গেলাম। ওকে। আমি আমার কেবিনে চলে এলাম, এসে কাজ করতে লাগলাম। একটু পরে ইরাজ এলো, এসে আমার হাত সরিয়ে আমার কোলে বসে পড়লো। এটা কি হচ্ছে? দেখতেই পাচ্ছ কি করছি। কেউ এসে পড়বে তো? কেউ আসবে না, কপালে একটা চুমু দাও। এবার যাও। হুম। ইরা চলে গেল। এমনভাবে একটা বছর পার হয়ে গেল। 1 বছর পর অফিসে বসে কাজ করছি, তখন মা ফোন দিল। হ্যাঁ মা বলো। তাড়াতাড়ি হাসপাতালে আয়, কেন মা? কার কি হয়েছে? তোর মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ। ইরা ঠিক আছে তো? সবাই সুস্থ আছে, তাড়াতাড়ি তুই আয়। আসছি। আমি তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে এলাম। আজ কত যে খুশি লাগছে না, কি বলবো। সত্যি বাবা হওয়ার আনন্দটাই আলাদা। হাসপাতালে এসে রিসিপশন তো রুমের ঠিকানা নিয়ে চলে গেলাম। ভিতরে গেলাম, ইরা আমাকে দেখে মুচকি আসলো। আমি হাসি দিলাম। আমার মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু দিলাম। ভাইয়া খালি হাতে চলে এলে? এটা কিন্তু মোটেও ভালো কথা না। তুই আবার কি নিবি? সবাইকে মিষ্টিমুখ করাতে হয়, জানো না? আচ্ছা ঠিক আছে, মিষ্টি খাইয়ে দিব। আর কিছু? আমাকে শপিং করিয়ে দিলে তো আরো ভালো হয়। আর এটা একটা আইফোন। আর কিছু? না, আর কিছু না। আমি এগুলো তোকে কিছুই দিচ্ছি না, তোর বিয়ে দিয়ে দিব। তোর বর তোকে সব কিছু দিবে। আশা লজ্জা পেয়ে চলে গেল। আশার ওভাবে লজ্জা পাওয়া দেখে আমরা সবাই হেসে উঠলাম।